আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর আজকে লেসন 5 এ আপনাকে স্বাগতম। Well, I hope all of you are fit and fine by the grace of Almighty Allah. And Alhamdulillah, I am also doing great today. This is the journey to build a strong foundation in English. এটা হচ্ছে ইংলিশ ফাউন্ডেশনকে মজবুত করার একটা জার্নি। দেখতে দেখতে লেসন 4 পর্যন্ত শেষ হয়ে গেল। আজকে হচ্ছে লেসন 5। আইএলটিএস এর জার্নিকে এনজয় করার জন্য এবং কাঙ্ক্ষিত স্কোরকে অর্জন করার জন্য অবশ্যই ইংলিশ ফাউন্ডেশনকে প্রথমেই মজবুত করা উচিত। এটা হচ্ছে ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1। তারপরে আমরা ইংলিশের সাথে আরও পরিচয় হব, ফাউন্ডেশন লেভেল 2 করব, দেন উই উইল স্টার্ট আওয়ার আইএলটিএস জার্নি। সাথে থাকুন এবং আপনার ইংলিশ জার্নিটাকে এনজয় করুন। কোনো প্রেশার নেবেন না, কোনো তাড়াহুড়া করবেন না, বিকজ দিস ইজ লেজি আইএলটিএস। ওকে, বলে রাখি প্রত্যেকটা লেসনের পিডিএফ ওই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকে, এখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। চলুন প্রথমে দেখে নেই আজকের লেসনে কী কী থাকছে। অবশ্যই আমরা জানি অলরেডি প্রত্যেকটা লেসনে 7 পার্টস থাকে এবং 5 নাম্বার 1 অলওয়েজ টাং টুইস্টার, যেটার উদ্দেশ্য হচ্ছে মুখের জড়তা দূর করা। তারপরে ভোকাবুলারি এবং রেগুলার ভার্ব। পার্ট 3 হচ্ছে মেমোরাইজিং পার্ট। এই পার্টের মধ্যে আজকে থাকবে এজ দ্বারা কোয়েশ্চেন্স, অর্থাৎ হাউ দিয়ে কোয়েশ্চেন্স। তারপরে রেগুলার ভার্ব থাকবে, গ্রুপ ভার্ব থাকবে হচ্ছে আজকে ব্রিং দিয়ে। তারপরে অন দ্বারা গঠিত কলোকেশন এবং একটা বাক্য থেকে 32 রকমের বাক্য বানানোর যে সেন্টেন্স স্ট্রাকচার, এটা হবে আজকে স্ট্রাকচার নাম্বার 3। দেন পার্ট 4 হচ্ছে সেন্টেন্স প্যাটার্নের পার্ট। এখানে 2 থেকে 3টা প্যাটার্ন থাকে। আজকে হবে প্যাটার্ন নাম্বার 12 এবং 13 দুইটা। আর স্পিকিং পার্ট, যে পাঠের মাধ্যমে একদম 0 লেভেল থেকে মূলত আমাদের ফাউন্ডেশনটা মজবুত হচ্ছে, এটা হচ্ছে পার্ট 5 আমাদের কোর স্পিকিং পার্ট। এই পাঠের মধ্যে আজকে থাকবে টেবল অফ উইল বি উইথ প্র্যাকটিস চার্ট। আজকে হচ্ছে জাস্ট উইল বি দিয়ে, অর্থাৎ ফিউচারের বাক্য প্র্যাকটিস করব। প্রচুর প্র্যাকটিস থাকবে। যারা অলরেডি লেসন 3-4 করেছেন তারা দেখেছেন যে কত পরিমাণে প্র্যাকটিস করতে হয়। এরপরে পার্ট 6 and 7 এই পার্টের মধ্যে থাকে একটা প্রেজেন্টেশন বানাতে হয়, ভিডিও মেক করতে হয়। এরপরে একটা টপিকের উপর কোয়েশ্চেন থাকে, সাথে আনসারও দেওয়া থাকে, যা আমাদের স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করতে হবে। তো আজকে 6 এবং 7 এর টপিক হচ্ছে মাই ফেভারিট ফুড। ওকে, এই যে টপিকগুলো, এগুলো কিন্তু আইএলটিএস স্পিকিং পার্টের জন্য অনেক কমন থাকে। হ্যাঁ, সো এইসবকে গুরুত্ব দিয়ে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার চলেন মূল আলোচনা শুরু করা যাক। লেসন নাম্বার 5, নাম্বার 1, ব্রেকিং দ্য সাইলেন্স ভাঙতে হবে, চুপ থাকা যাবে না। আইএলটিএস ইংলিশ মানেই হচ্ছে এটাকে পরে পরে বলে বলে লাউডলি প্র্যাকটিস করে করে আমাদের জব্দ করতে হবে। ওকে, টাং টুইস্টারের পূর্বে অ্যাটলিস্ট 5 মিনিটস মুখের ব্যায়াম করতে হবে, ঠোঁটের ব্যায়াম করতে হবে, জিহ্বার ব্যায়াম করতে হবে, যেন আমাদের মুখটা আরও ফ্লেক্সিবল হয়। ইংলিশ যেন বলতে গেলে মামলিংটা আরও কমে যায়। আচ্ছা, প্রথমে 5 মিনিট ব্যায়াম করে নেন, মুখের এক্সারসাইজ করে নেন, জিহ্বাকে বের করেন, ভিতরে নেন, ডানে বামে ঘোরান। এরপরে 5 মিনিট করার পর দেন আসবেন টাং টুইস্টার 5 মিনিট, মোট 10 মিনিট। ওকে, 1 নম্বর টাং টুইস্টার হচ্ছে সো দিস ইজ দ্য সুশি শেফ, সো দিস ইজ দ্য সুশি শেফ, সো দিস ইজ দ্য সুশি শেফ, সো দিস ইজ দ্য সুশি শেফ। এভাবে আস্তে আস্তে করে স্পিডটা বাড়াতে হবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কতবার এক নিঃশ্বাসে বলতে পেরেছেন। এরপরে 4 ফাইন ফ্রেশ ফিশ ফর ইউ, 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 4 ফাইন ফ্রেশ ফিশ ফর ইউ। এভাবে ধীরে ধীরে অভ্যস্ত হতে হবে, ইনশাল্লাহ মুখের জড়তা অনেক দূর হয়ে যাবে। এরপরে ভোকাবুলারি পার্ট 2, উদ্দেশ্য হচ্ছে 30টা লেসনে 3 থেকে 3,500 ভোকাবুলারি শেখা। প্রত্যেকটা ভোকাবুলারি খুবই কমন, তবে এর স্পেলিং আমাদের অনেক মিস্টেক হয়, স্পেলিংয়ের দিকে মনোযোগ দিতে হবে। আর প্রত্যেকটা ভোকাবুলারিকে পড়তে হবে, হোক সহজ, তারপরে পড়েন, লেখেন, ভোকাবুলারি মনে রাখেন, বিকজ ইট ইজ
দ্য প্রসেস অফ ইংলিশ ফাউন্ডেশন, ইংলিশ ফাউন্ডেশনের প্রসেস। এখানে কমন আনকমনের দিকে না থাকিয়ে যা আছে তা পড়েন, প্র্যাকটিস করেন, লেখেন, বিশেষ করে স্পেলিংটা ঠিক করেন। কারণ লিসেনিংয়ের মধ্যে খুব কমনই ইংলিশ ওয়ার্ড থাকে যা আমরা ধরে লিখতে হয়। আমরা হয়তো সহজে ধরতে পারবো, বাট লিখতে গেলে স্পেলিং মিস্টেক হয়, তখন একটা মিস্টেক হওয়ার কারণে আমাদের ব্রেন স্কোরটা নিচে চলে আসে। তারপরে ভোকাবুলারির পরে হচ্ছে রেগুলার ভার্ব, প্রতিদিন 5টা করে শিখতে হয়। যেমন আজকে হচ্ছে প্রয়োজন হওয়া, নিড, নিডেড, নিডেড। তারপরে খোলা, ওপেন, ওপেন্ড, ওপেন। পরিকল্পনা করা, প্ল্যান, প্ল্যান্ড, প্ল্যান্ট। তারপরে অনুশীলন করা, প্র্যাকটিস, প্র্যাকটিসড, প্র্যাকটিসড। খেলা করা, প্লে, প্লেড, প্লেড। ওকে। তারপরে মেমোরাইজিং পার্ট, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। যা আছে জাস্ট মুখস্থ করব। কোয়েশ্চেন্স উইথ হাউ, হাউ দিয়ে স্পিকিং এর মধ্যে অনেক কোয়েশ্চেন করতে হয়, বিশেষ করে দৈনন্দিন লাইফে হাউ দিয়ে আমাদের হিউজ পরিমাণে কোয়েশ্চেন করতে হয়। তো হাউ দিয়ে কিছু কমন ফ্রেজ আছে যা মুখস্থ রাখতে হবে, ওগুলোকে মুখস্থ করে নেবেন। যেমন কতগুলো, হাউ মেনি, কি পরিমাণ, হাউ মাচ, কতদিন বা কত সময় পর পর, হাউ অফেন, তারপরে আর কতক্ষণ, হাউ লং বা হচ্ছে হাউ মাচ লঙ্গার, কত দূর, হাউ ফার, কত দ্রুত, হাউ ফাস্ট। তারপরে কতবার, হাউ মেনি টাইমস, কত বা কতটুকু, এই মানে পরিমাণ বোঝাতে হাউ মাচ। বয়স কত, হাউ ওল্ড। কত উচ্চ শব্দ, হাউ লাউডলি। কেমন হতো, হাউ অ্যাবাউট। কত লম্বা, হাউ টল। কতগুলো, হাউ মেনি। তারপরে কত মোটা, হাউ থিক। কত পাতলা, হাউ থিন। কত পাতলা, হাউ স্লিম। কত উঁচু, হাউ হাই। কত প্রশস্ত, হাউ ওয়াইড। কিভাবে, হাউ এলস। এই ফ্রেজগুলো স্পিকিং এর মধ্যে খুবই কাজে আসে, সো এগুলো মুখস্থ করে নেন। ইরেগুলার ভার্ব খুবই দরকারি জিনিস। রেগুলার ভার্ব তো সহজে মনে রাখা যায়, বাট ইরেগুলার ভার্বকে মুখস্থ করতে হয়। যেমন ড্রাইভ এর V2 এবং V3 কিন্তু দেখেন কিভাবে, ড্রাইভ, ড্রাইভড না, ড্রাইভ, ড্রপ, ড্রিভেন বা ড্রাইভেন। তারপরে খাওয়া, ইট, এট, ইটেন। তিনটা 3 রকম। তারপরে পরে যাওয়া, ফল, ফেল, ফলেন। খাওয়ানো, ফিড, ফেড, ফেড। এরপরে অনুভব করা, ফিল, ফেল্ট, ফেল্ট। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব মুখস্থ রাখতে হয়, কারণ যে দেখেন আজকে হবে ব্রিং দিয়ে। ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা বা আনা। কোনো কিছু আনাকে বলে ব্রিং, বাট ব্রিং এর সাথে আপ আসার কারণে তো কোথায় হলো, ব্রিং আপ, লালন পালন করা। এরপরে ব্রিং অ্যাবাউট, ঘটানো। ব্রিং ইন, আয় করা, ফিরিয়ে আনা, ব্রিং ব্যাক, এগিয়ে আনা, ব্রিং ফরওয়ার্ড। যেখানে মনে হচ্ছে না ব্রিং অর্থ নিয়ে আসা, ফরওয়ার্ড মানে অগ্রসর করা সামনের দিকে, তো ব্রিং ফরওয়ার্ড, এগিয়ে আনা। ব্রিং আউট, ছাপিয়ে প্রকাশ করা। ব্রিং অ্যালং, সাথে আনা। ব্রিং ডাউন, মানো, একত্রে করা। ব্রিং টুগেদার, প্রকাশ্যে আনা। ব্রিং টু লাইট, আরোগ্য লাভ করা। ব্রিং থ্রু। তারপরে কলোকেশনগুলো আজকে হচ্ছে দ্বারা গঠিত কলোকেশন, সবকে মুখস্থ রাখতে হবে। যেমন অন অ্যাকাউন্ট অফ, কারণে। এই যে অ্যাকাউন্ট মানে যে কারণে এই অর্থে ব্যবহৃত হয়, এটা আপনি ক্যামব্রিজের মধ্যেও পাবেন, বিভিন্ন জায়গায় ইংলিশের মধ্যে এই অ্যাকাউন্ট মানে কারণে ব্যবহৃত হয়। অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে কারণে। তারপর অন দ্য ফ্লোর, মেঝেতে। কারণ এই অন দ্বারা গঠিত কলোকেশন শিখলে লাভ হবে কি, আমাদের অনেক ক্ষেত্রে শিখে মনে রাখতে পারি না কোথায় অন হবে কোথায় ইন হবে। তো এখানে এই যে অন দ্য ফ্লোর, তেমন এখানে ইন দ্য ফ্লোর বলা দরকার নাই, সবসময় আমরা অন দ্য ফ্লোর বলবো। মেঝেতে কিছু একটা আছে তখন অন দ্য ফ্লোর বলবো। ঠিক অন দ্য এজেন্ডা, তারপরে অন দ্য আদার হ্যান্ড, ইন দ্য আদার হ্যান্ড না, অন দ্য আদার হ্যান্ড। তো এইসব বিষয় মুখস্থ না করলে শুধু রুলস দিয়ে আসলে মনে রাখা যায় না। এখানে কটা আছে, 19টা। এই 19টা যদি মুখস্থ করে ফেলেন, মুখস্থ মানে কি, বাস মনে রাখা যে হ্যাঁ অন অ্যাকাউন্ট অফ, অন দ্য ফ্লোর, ফ্লোরের সাথে অন দ্য বসে, তারপরে দ্য আদার হ্যান্ডের পাশে অন দ্য আদার হ্যান্ড বসে, এভাবে জাস্ট মনে রাখবেন তাহলেই হবে। আচ্ছা, তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ, যা বিশেষভাবে শেখার জন্য বলা হয়। একটা বাক্য থেকে 32 রকমের বাক্য বানানো। লেসন নাম্বার
থ্রি থেকে শুরু হয়েছিল। থ্রিতে ছিল আই ডু, আমি করি, প্রেজেন্ট ইনডেফিনিট। তারপরে ছিল লেসন নাম্বার 4-এ ইউ ডিড, তুমি করেছিলে, পাস্ট ইনডেফিনিট। আর আজকে হবে ফিউচার ইনডেফিনিট বাক্য দিয়ে, মানে উইল ব্যবহার করে সাবজেক্ট উইল প্লাস V1। তুমি করবে, ইউ উইল ডু। তাহলে প্র্যাকটিস করা যাক। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম 38 সেকেন্ডের মধ্যে মুখস্থ করে বলার জন্য। যদি কেউ পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলেন একবার পড়ে নিই। কিভাবে পড়তে হবে? প্রথমে বাংলা, তারপরে ইংলিশ। তাহলে শুরু করি। তুমি করবে, ইউ উইল ডু, তুমি করবে না, ইউ ওন্ট ডু, তুমি কি করবে, উইল ইউ ডু, তুমি কি করবে না, ওন্ট ইউ ডু, তুমি কি করবে, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে না, হোয়াট ওন্ট ইউ ডু, তুমি কি জন্য করবে, ফর হোয়াট উইল ইউ ডু, তুমি কি জন্য করবে না, ফর হোয়াট ওন্ট ইউ ডু, তুমি কখন করবে, ওয়েন উইল ইউ ডু, তুমি কখন করবে না, ওয়েন ওন্ট ইউ ডু, তুমি কোথায় করবে, ওয়ার উইল ইউ ডু, তুমি কোথায় করবে না, ওয়ার ওন্ট ইউ ডু, তুমি কেন করবে, ওয়াই উইল ইউ ডু, তুমি কেন করবে না, ওয়াই ওন্ট ইউ ডু, তুমি কিভাবে করবে, হাউ উইল ইউ ডু, তুমি কিভাবে করবে না, হাউ ওন্ট ইউ ডু, তুমি কাকে করবে, হুম উইল ইউ ডু, তুমি কাকে করবে না, হুম ওন্ট ইউ ডু, তুমি কার আগে করবে, বিফোর হোম উইল ইউ ডু, তুমি কার আগে করবে না, বিফোর হোম ওন্ট ইউ ডু, তুমি কার পরে করবে, আফটার হোম উইল ইউ ডু, তুমি কার পরে করবে না, আফটার হোম ওন্ট ইউ ডু, তুমি কার সাথে করবে, উইথ হোম উইল ইউ ডু, তুমি কার সাথে করবে না, উইথ হোম ওন্ট ইউ ডু, তুমি কে করবে, হু উইল ডু, কে করবে না, হু ওন্ট ডু, কারা করবে, হু উইল ডু, কারা করবে না, হু ওন্ট ডু, তুমি কোন কাজটা করবে, উইচ ওয়ার্ক উইল ইউ ডু, তুমি কোন কাজটা করবে না, উইচ ওয়ার্ক ওন্ট ইউ ডু, তুমি কার কাজটা করবে, হুজ ওয়ার্ক উইল ইউ ডু, তুমি কার কাজটা করবে না, হুজ ওয়ার্ক ওন্ট ইউ ডু। এভাবে পড়েন। মুখের জড়তা না ভেঙে যাবে কোথায়? ইংলিশ আপনার কাছে ইজি না হয়ে কি হবে? একটা বাক্য থেকে 32 রকমের বাক্য যদি বানানোর প্র্যাকটিসটা করেন, বিলিভ মি, জাস্ট এই স্ট্রাকচার প্র্যাকটিস করে আপনার ইংলিশ লেভেলটা অনেক স্ট্রং হয়ে যাবে। প্র্যাকটিস করার সময় এই সবসময় ডু দিয়ে না করে অন্য কিছু করেন। যেমন ডু এর জায়গার মধ্যে ভিন্ন ভিন্ন ভার্ব বসান, স্টাডি বসান, তুমি করবে, এখানে তুমি করবে না বলে তুমি পড়বে, ইউ উইল রিড, ইউ উইল স্টাডি। এইভাবে প্র্যাকটিস করেন। তুমি তুমি খাবে, ইউ উইল ইট, তুমি খাবে না, ইউ ওন্ট ইট, তুমি কি খাবে, উইল ইউ ইট, তুমি কি খাবে না, ওন্ট ইউ ইট, তুমি কি খাবে, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে না, হোয়াট ওন্ট ইউ ইট। এভাবে ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে প্র্যাকটিস করেন, অনেক ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। ইংলিশ ফাউন্ডেশনটা যে কতই মজবুত করা কতটা গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টা আইএলটিএস এর জার্নি আপনার কতটা যে এনজয়েবল হবে যখন শুরু করবেন, তখন আমাকে একটা থ্যাংক ইউ বলেন। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন 4, সরি পার্ট 4। সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে 12 এবং 13 হবে আজকে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স প্যাটার্ন, দৈনন্দিন স্পিকিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগে। লেট দিয়ে, লেটস প্লাস অবজেক্ট, তারপরে V1। এর কোন সেন্সের জন্য ব্যবহৃত হয়? কাউকে কিছু করতে দেওয়া বা অনুমতি দেওয়া, এসবের ক্ষেত্রে এই লেট দিয়ে বাক্য ব্যবহৃত করলে খুবই সুন্দর লাগে। যেমন আমাকে যেতে দাও, লেট মি গো, বা অনেক সময় সংক্ষিপ্ত রূপ হিসেবে বলে লেট মি গো। তারপরে ওকে কথা বলতে দাও, মানে তাকে কথা বলতে দাও, লেট হিম স্পিক, লেট হিম স্পিক। ওকে চেষ্টা করতে দাও, লেট হার ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও, লেট মি ট্রাই। বা চলো ক্লাস শুরু করি, লেট আস স্টার্ট দ্য ক্লাস। তারপরে ওদের খেলতে দাও, লেট দেম প্লে। এখানে যে বিষয়টা মনে রাখার বিষয় সেটা হচ্ছে লেটের পরে অবজেক্ট ফর্ম বসে। বিশেষ করে এখানে এই আস দেওয়া আছে, দেম দেওয়া আছে, মি দেওয়া আছে, এগুলার এই যে মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই। তারপরে হিম এর সাবজেক্টিভ ফর্ম কি, হি। আর এর হচ্ছে হি, এরপরে সরি হারের হচ্ছে সি, এরপরে আস এর সাবজেক্টিভ ফর্ম উই। তো পূর্বে লেসনগুলোতে মেমোরাইজিং পার্টে এসব আমরা মুখস্থ করেছিলাম। আই আমি, ইউ তুমি, তারপরে মি আমাকে, আস আমাদেরকে, অবজেক্টিভ ফর্ম ছিল এসব। আচ্ছা, এইভাবে মানে অবজেক্টের স্থানে কোনো একটা কিছু বসিয়ে প্র্যাকটিস করবেন। এই সাবজেক্ট সরি চেঞ্জ করবেন, ভার্বকে চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। যেমন আমাকে যেতে দাও, লেট মি গো, তাকে যেতে দাও, লেট হিম গো। অথবা এই সাবজেক্ট ভার্ব চেঞ্জ করে প্র্যাকটিস করলে আমাকে খেতে দাও, লেট মি ইট, আমাকে পড়তে দাও, লেট মি রিড, লেট মি স্টাডি, আমাকে আসতে দাও, লেট মি কাম, আমাকে যেতে দাও, লেট মি গো, আমাকে নিতে দাও, লেট মি টেক। এভাবে
ভার্বকে চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন ততটাই ফাউন্ডেশন মজবুত হবে। তারপরে নেগেটিভের জন্য শুধু পাশে একটা ডোন্ট নিয়ে আসতে হবে। যেমন আমাকে যদি দিও না, ডোন্ট লেট মি গো, ওকে বলতে দিও না, ওকে কথা বলতে দিও না, ডোন্ট লেট হিম স্পিক, জাস্ট শুরু দিয়ে একটা ডোন্ট আসবে, তাহলে নেগেটিভ স্ট্রাকচারে পরিণত হয়ে যাবে। এরপরে হচ্ছে লেট দিয়ে সাবজেক্টিভ ফর্ম না এখানে, বরং সরি অবজেক্ট না, বরং সাবজেক্ট, লেট সাবজেক্ট প্লাস বি1। তো ইচ্ছা, দোয়া, কামনা, এই সেন্সের জন্য হচ্ছে এই স্ট্রাকচার ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তোমাকে সাহায্য করুন, এটা কি? এটা একটা দোয়া, এটা একটা কামনা করা। আল্লাহ তোমাকে সাহায্য করুন, লেট আল্লাহ হেল্প ইউ। প্রথমে লেট আসছে, তারপরে এই আল্লাহ সাবজেক্ট আসছে, তারপরে হচ্ছে V1। এরপরে সে সফল হোক, লেট হিম সাকসিড, লেট হিম সাকসিড। তারপরে সে সুখী হোক, লেট হার বি হ্যাপি, লেট হার বি হ্যাপি। এখানে এই যে B1 আছে, এগুলো হচ্ছে B1। B1 এর পরে যদি ওই ভার্বের পরে আরো কিছু দরকার হয়, এক্সটেনশন কিছু লাগে, অবশ্যই এটাকে এড করবেন। কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে কোর স্পিকিং পার্ট 5। আমাদের মেইন পার্ট যেটাকে ধরি, এটা হচ্ছে স্পিকিং, কোর স্পিকিং পার্ট 5। একদম লেসন 1 থেকে যারা কন্টিনিউ করে আসছেন তারা জানেন আমাদের সূচনা হয়েছিল ABCD থেকে, দেন আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম। আজকে যে বাক্যগুলো আমরা প্র্যাকটিস করব এগুলো হচ্ছে ফিউচার ইনডেফিনিটের বাক্য। এর মেইন স্ট্রাকচার হচ্ছে যেটা হচ্ছে আই উইল বি দিয়ে সাবজেক্ট হবে, পরে উইল বি থাকবে। তো প্রত্যেকটা বাক্যকে 8 ভাবে প্র্যাকটিস করব। এই 8 ভাবে প্র্যাকটিস করার জন্য যারা কন্টিনিউ করে আসছেন তারা দেখেছেন লেসন 2 থেকেই মূলত 8 ভাবে প্র্যাকটিস করার একটা কোর স্পিকিং পার্টের মধ্যে আমাদের একটা জার্নি শুরু হয়ে আসছে। সেই 8 ভাবে কি কি ছিল? হা বোধক, প্রথমটা হা বোধক, তারপরে না বোধক, তারপরটা হচ্ছে প্রশ্নবোধক, তারপরটা হচ্ছে প্রশ্নবোধক বাট নেগেটিভ না বোধক, এরপর হচ্ছে ওয়াই দিয়ে কোয়েশ্চেন পজিটিভ এবং ওয়াই দিয়ে কোয়েশ্চেন নেগেটিভ, হাউ দিয়ে কোয়েশ্চেন পজিটিভ এবং হাউ দিয়ে কোয়েশ্চেন নেগেটিভ। তো চলেন একবার পড়ে নিই। আমি হব আই উইল বি, আমি হব না আই ওন্ট বি, আমি কি হব উইল আই বি, আমি কি হব না ওন্ট আই বি, আমি কেন হব ওয়াই উইল আই বি, আমি কেন হব না ওয়াই ওন্ট আই বি, আমি কিভাবে হব হাউ উইল আই বি, আমি কিভাবে হব না হাউ ওন্ট আই বি। মানে এটা আমার দেখে দেখে পড়তে সমস্যা হচ্ছে, ওই যে মুখস্থ করে ফেলেছি, এখন মুখ দিয়ে হয়তো স্পিডে বলে ফেলি বা চোখ দিয়ে হয়তো স্পিডে যেতে পারে না, উলট পালট হয়ে যায়। বাট এইভাবেই মুখস্থ করেন যেন চিন্তা করা ছাড়াই মুখ দিয়ে এই স্ট্রাকচারটা বের হয়, তাহলে আপনার ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং, প্রশ্ন করার কোয়ালিটি, বোঝার কোয়ালিটি অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, এবার আসেন আমাদের রিয়েল প্র্যাকটিসের মধ্যে। এই পাশে আছে হচ্ছে পজিটিভ স্টেটমেন্টস, এই পাশে হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। প্রথমে পজিটিভ স্টেটমেন্ট হয়ে আসছে যেভাবে লেসন 3 হতে হচ্ছে প্রফেশন থাকে, এরপরে কন্ডিশন থাকে, এরপরে লোকেশন থাকে। আর এই পাশে হচ্ছে সাবজেক্ট, একটা একটা সাবজেক্ট নিব, তারপরে উইল বি, পরে এই তিনটা থেকে একটা একটা করে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করব। আর আজকে যেহেতু ফিউচারের জন্য যে উইল বি আসে, এই উইল বি সবার জন্য সমান, সাবজেক্ট সিঙ্গুলার হোক প্লুরাল হোক সবার জন্য উইল বি হবে, ঠিক আছে। আর নেগেটিভ করার জন্য হচ্ছে ওন্ট বি, এটা হচ্ছে উইল বি, এটা হচ্ছে ওন্ট বি। যদি ওইটা ছিল উইল নট বি, তো এটা হয়ে যাবে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট বি। এবার চলেন প্র্যাকটিস করি। অবশ্যই প্র্যাকটিস করার নিয়ম অলরেডি যারা কন্টিনিউ করছেন তারা বুঝে ফেলেছেন কীভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর আমি আরেকবার, আমারও প্র্যাকটিস হয়ে যাবে, আপনিও দেখেন আমার সাথে প্র্যাকটিস করেন। আচ্ছা, সাবজেক্ট নিব আই, তারপরে উইল বি, এখান থেকে তারপরে প্রফেশন দিয়ে শুরু করে। হ্যাঁ, প্রথমে বাংলা তারপরে ইংলিশ। আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ টিচার। আমি একজন ডক্টর হব, আই উইল বি আ ডক্টর। আমি একজন কৃষক হব, আই উইল বি আ ফার্মার। আমি একজন বিজনেসম্যান হব, আই উইল বি আ বিজনেসম্যান। আমি একজন গাড়ি চালক হব, আই উইল বি আ ড্রাইভার। এভাবে সব কটা, এরপরে কন্ডিশন নিয়ে যাই, মানে আমাদের একটা অবস্থা বোঝানোর জন্য। আমি ভালো থাকবো বা ভালো হব এই বিষয়টা ফাইন দিয়ে আই উইল বি ফাইন। আমি ব্যস্ত থাকবো, আই উইল বি বিজি। আমি ক্লান্ত থাকবো বা ক্লান্ত হব, আই উইল বি ট্রাইড। আমি
প্রস্তুত থাকবো বা প্রস্তুত হব, আই উইল বি রেডি। এরপরে এভাবে লোকেশনের মধ্যে আসি, লোকেশনের মধ্যে এট হোম দিয়ে আছে। হ্যাঁ, আর অলরেডি পূর্বে থেকে আমরা তো জানি না উইল বি অর্থ হব বা থাকবো। তাহলে আই উইল বি এট হোম, আমি বাসায় থাকবো। আই উইল বি ইন দ্য অফিস, আমি অফিসে থাকবো। আই উইল বি এট স্কুল, আমি স্কুলে থাকবো। আই উইল বি ইন দ্য রুম, আমি রুমে থাকবো। আই উইল বি এট দ্য মার্কেট, আমি মার্কেটে থাকবো। আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো। এভাবে প্রত্যেকটা লোকেশন দিয়ে প্র্যাকটিস করতে হবে। সাবজেক্টও একটা একটা করে সবগুলোকে শেষ করতে হবে, সময় লাগবে। আপনি হয়তো মনে ভাবতে পারেন হ্যাঁ এটা তো আমি পারি, আমি একজন ছাত্র হবো, আই উইল বি স্টুডেন্ট। হ্যাঁ পারেন, তারপরও যেহেতু ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1টা কন্টিনিউ করার জার্নি শুরু করে দিয়েছেন, তাহলে অবশ্যই প্র্যাকটিসটা প্রপার করতে হবে। হ্যাঁ, একদম ন্যাচারাল বানিয়ে ফেলতে হবে প্র্যাকটিস করতে করতে। এরপরে ধরেন আরেকটা সাবজেক্ট নিব উই দিয়ে বলি, আমরা ছাত্র হব, উই উইল বি স্টুডেন্টস। আমরা টিচার হব, উই উইল বি টিচার্স। আমরা ডক্টর হব, উইল বি ডক্টরস। আমরা কৃষক হব, উইল বি ফার্মার্স। আমরা বিজনেসম্যান হব, উইল বি বিজনেসম্যান। এরপরে আমরা ব্যস্ত থাকবো, উইল বি বিজি। আমরা ক্লান্ত থাকবো বা ক্লান্ত হব, উইল বি টায়ার্ড। আমরা প্রস্তুত হব, উই উইল বি রেডি। আমরা সুখে থাকবো বা সুখী হব, উইল বি হ্যাপি। আচ্ছা, এরপরে আমরা বাসায় থাকবো, উইল বি এট হোম। আমরা অফিসে থাকবো, উইল বি ইন দ্য অফিস। আমরা স্কুলে থাকবো, উইল বি এট স্কুল। আমরা রুমে থাকবো, উই উইল বি ইন দ্য রুম। আমরা মার্কেটে থাকবো, উইল বি এট দ্য মার্কেট। এরপরে আসেন নেগেটিভের মধ্যে। আচ্ছা, এখান থেকে অবশ্যই সিঙ্গুলার দিয়েও প্র্যাকটিস করা লাগবে। যেমন হি নিয়ে যদি প্র্যাকটিস করি বা হচ্ছে ইট দিয়ে করে। হ্যাঁ, এটা একটা ছাত্র হবে, ইট উইল বি আ স্টুডেন্ট। এটা একটা শিক্ষক হবে, ইট উইল বি আ টিচার। এটা একটা ডক্টর হবে, ইট উইল বি আ ডক্টর। এটি নিখুঁত হবে বা ফাইন হবে, ইট উইল বি ফাইন। এটা বিজি হবে, ইট উইল বি বিজি। এটা ব্যস্ত হবে, ইট উইল বি ট্রাইড। যদিও অর্থ অনেক ক্ষেত্রে মনে হবে যে আমাদের বাস্তবিক লাইফে হচ্ছে না, বাট তারপরে প্র্যাকটিস করার জন্য, স্ট্রাকচারের ফাউন্ডেশনটাকে ঠিক রাখার জন্য অবশ্যই প্র্যাকটিস করবেন। এরপরে আসেন নেগেটিভ স্টেটমেন্টের মধ্যে। হ্যাঁ, নেগেটিভ স্টেটমেন্ট ওন্ট জাস্ট চেঞ্জ হবে, উইল বি জায়গার মধ্যে ওন্ট বি আসবে। হ্যাঁ, তো সাবজেক্ট নিয়ে যাব কোনটা, ধরেন রহিম অ্যান্ড রহিমা নিয়ে যাই। রহিম অ্যান্ড রহিমার দুইটা নাম, মানে হচ্ছে দুইজন ব্যক্তি বা একাধিক নাম, অর্থাৎ বহুবচন। হ্যাঁ, রহিম অ্যান্ড রহিমা উইল বি স্টুডেন্টস। যেহেতু বহুবচন তো এটা স্টুডেন্ট না হয়ে স্টুডেন্টস হবে, সরি ওন্ট বি। রহিম এবং রহিমা ছাত্র হবে না, রহিম অ্যান্ড রহিমা ওন্ট বি স্টুডেন্টস। রহিম এবং রহিমা শিক্ষক হবে না, রহিম অ্যান্ড রহিমা ওন্ট বি টিচার্স। রহিম এবং রহিমা ডাক্তার হবে না, রহিম অ্যান্ড রহিমা ওন্ট বি ডক্টরস। রহিম এবং রহিমা কৃষক হবে না, রহিম অ্যান্ড রহিমা ওন্ট বি ফার্মার্স। এরপরে যদি এটা নিয়ে বলি, কন্ডিশন নিয়ে, রহিম অ্যান্ড রহিমা ওন্ট বি ফাইন। রহিম এবং রহিমা ব্যস্ত থাকবে না, রহিম অ্যান্ড রহিমা ওন্ট বি বিজি। রহিম অ্যান্ড রহিমা ক্লান্ত থাকবে না বা ক্লান্ত হবে না, রহিম অ্যান্ড রহিমা ওন্ট বি টায়ার্ড। রহিম এবং রহিমা রেডি হবে না, রহিম অ্যান্ড রহিমা ওন্ট বি রেডি। তারপরে লোকেশন নিয়ে প্র্যাকটিস করলে ধরেন হোম থেকে শুরু করি, রহিম অ্যান্ড রহিমা ওন্ট বি এট হোম। রহিম এবং রহিমা বাসায় থাকবে না, হবে না বা ঘরে থাকবে না। রহিম এবং রহিমা অফিসে থাকবে না, রহিম অ্যান্ড রহিমা ওন্ট বি ইন দ্য অফিস। রহিম এবং রহিমা স্কুলে থাকবে না, রহিম অ্যান্ড রহিমা ওন্ট বি অ্যাট স্কুল। রহিম এবং রহিমা রুমে থাকবে না, রহিম এবং রহিমা ওন্ট বি ইন দ্য রুম। মানে রুমে থাকবে না, রুমে হবে না, ভবিষ্যতের একটা ভাবনা দিচ্ছে। হ্যাঁ, রহিম এবং রহিমা ওন্ট বি অ্যাট দ্য মার্কেট। তো হাবোধক বাক্য হয়ে গেল। যেভাবে 8 ভাবে প্র্যাকটিস করেছি, মূলত এই 8 ভাবে প্র্যাকটিস করার জার্নি হচ্ছে এই আলাদা আলাদা করে টেবিলটা সাজানো হয়েছে। সো পজিটিভ স্টেটমেন্ট হয়ে গেল, নেগেটিভ স্টেটমেন্ট হয়ে গেল। এবার আসেন পজিটিভ কোয়েশ্চেন্স। ওই যে এখানে 3 নাম্বার, কোথায়, যে এখানের এই 3 নাম্বার পজিটিভ কোয়েশ্চেন্স। তারপরে নেগেটিভ কোয়েশ্চেন্স পড়ব। যে এই পাশে পজিটিভ কোয়েশ্চেন্স, নেগেটিভ কোয়েশ্চেন্স, সাবজেক্ট আছে এখানে, ঠিক এখানে আছে আবার, সরি এখানে সাবজেক্ট না, প্রথমে যেহেতু কোয়েশ্চেন করার জন্য এই উইলটা প্রথমে চলে আসবে। এই যে উইল বা নেগেটিভ হলে ওন্ট প্রথমে, আর বিটা যেখানে ছিল সেখানেই থাকবে, বিটা আগে আসবে না। ঠিক আছে, চলেন প্র্যাকটিস করি। আমি কি একজন
যেহেতু কোয়েশ্চেন, প্রশ্ন হবে আমি কি একজন ছাত্র হব, উইল আই বি আই স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষক হব, উইল আই বি আ টিচার, আমি কি একজন ডক্টর হব, উইল আই বি আ ডক্টর, আমি একজন কৃষক হব, উইল আই বি আ ফার্মার। তারপরে আমরা কি ব্যস্ত থাকবো বা ব্যস্ত হব, উইল উই বি, উই নিলাম এখান থেকে ধরেন, উইল উই বি বিজি, আমরা কি ব্যস্ত হব বা আমরা কি ক্লান্ত হব, উইল উই বি টায়ার্ড, আমরা কি প্রস্তুত হব, উইল উই বি রেডি, আমরা কি সুখে থাকবো বা সুখী হব, উইল উই বি হ্যাপি। তারপরে লোকেশন দিয়ে প্র্যাকটিস করলে লোকেশন হচ্ছে এট হোম, এট হোম মানে হচ্ছে, এট হোম মানে হচ্ছে ঘরে থাকা, আর ইন দ্য অফিস হচ্ছে অফিসে থাকা। তাহলে উই দিয়ে প্র্যাকটিস করে, উইল উই বি এট হোম, আমরা কি অফিসে থাকবো, বা উইল উই বি ইন দ্য অফিস, আমরা কি অফিসে থাকবো, উইল উই বি এট স্কুল, আমরা কি স্কুলে থাকবো, উইল উই বি ইন দ্য রুম, আমরা কি রুমে থাকবো। এরপরে যদি সিঙ্গুলার সাবজেক্ট নিয়ে আসি তাহলে উইল তো সবার জন্য আসে, এটা আমরা আগেই জানেছি। সো উইল হি বি, উইল হি বি, উইল হি বি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র হবে, সে কি একজন শিক্ষক হবে, উইল হি বি আ টিচার, সে কি একজন ডক্টর হবে, উইল হি বি আ ডক্টর, সে কি ক্লান্ত হবে, উইল হি বি টায়ার্ড, সে কি প্রস্তুত হবে বা প্রস্তুত থাকবে, উইল হি বি রেডি, সে কি সুখী হবে, উইল হি বি হ্যাপি, সে কি রুমে থাকবে, রুমে হবে, উইল হি বি অ্যাট হোম, সে কি ঘরে থাকবে, উইল হি বি অ্যাট হোম, সে কি অফিসে থাকবে, উইল হি বি ইন দ্য অফিস, সে কি স্কুলে হবে বা স্কুলে থাকবে, উইল হি বি অ্যাট স্কুল। তার একটা অবস্থান বোঝানোর জন্য এই উইল এবং সাথে বি ব্যবহার হচ্ছে, মানে সাবজেক্ট সম্পর্কে একটা তথ্য দেওয়ার জন্য। তারপরে নেগেটিভ নাবোধক কোয়েশ্চেন, নাবোধক কোয়েশ্চেন কিভাবে, বাংলাটা হবে কি, আই দিয়ে প্র্যাকটিস করলে, আমি কি একজন ছাত্র হব না, আই বি আই স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষক হব না, ওন্ট আই বি আর টিচার, আমি কি একজন ডক্টর হব না, ওন্ট আই বি আর ডক্টর, আমি কি একজন কৃষক হব না, ওন্ট আই বি আ ফার্মার। আচ্ছা, এরপরে কন্ডিশন দিয়ে বললে এটা অবস্থান বোঝানোর জন্য এই বিজি ফাইন, ওন্ট আই বি ফাইন। এরপরে বিজি দিয়ে বললে ওন্ট আই বি বিজি, আমি কি ব্যস্ত থাকবো না বা ব্যস্ত হব না, আমি কি ক্লান্ত হব না, ওন্ট আই বি টায়ার্ড, আমি কি প্রস্তুত হব না, ওন্ট আই বি রেডি, আমি কি সুখী থাকবো না বা সুখী হব না, ওন্ট আই বি হ্যাপি, আমি কি কালো হব না, ওন্ট আই বি ব্ল্যাক, আমি কি ফ্রি থাকবো না বা ফ্রি হব না, ওন্ট আই বি ফ্রি, আমি কি দুর্বল হব না, ওন্ট আই বি সিক। ঠিক আছে, আমি কি বাসায় থাকবো না বা বাসায় হব না, ওন্ট আই বি অ্যাট হোম, আমি কি অফিসে থাকবো না, ওন্ট আই বি ইন দ্য অফিস, আমি কি স্কুলে থাকবো না, ওন্ট আই বি এট স্কুল। তারপরে উই দিয়ে প্র্যাকটিস করলে, ইউ দিয়ে প্র্যাকটিস করলে সেম ভাবে, ইউ ওন্ট ইউ বি আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র হবে না, ওন্ট ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে না, ওন্ট ইউ বি আ ডক্টর, তুমি কি একজন ডক্টর হবে না, ওন্ট ইউ বি আ ফার্মার, তুমি কি একজন কৃষক হবে না, বা ওন্ট ইউ বি বিজি, তুমি কি ব্যস্ত হবে না, ওন্ট ইউ বি ফাইন, তুমি কি ফাইন হবে না, তুমি কি ভালো থাকবে না, ওন্ট ইউ বি টায়ার্ড, তুমি কি ক্লান্ত হবে না, ওন্ট ইউ বি রেডি, তুমি কি প্রস্তুত হবে না, ওন্ট ইউ বি হ্যাপি, তুমি কি হ্যাপি থাকবে না, ওন্ট ইউ বি অ্যাট হোম, তুমি কি ঘরে থাকবে না, ওন্ট ইউ বি ইন দ্য অফিস, তুমি কি অফিসে থাকবে না, ওন্ট ইউ বি অ্যাট স্কুল, তুমি কি স্কুলে থাকবে না, ওন্ট ইউ বি ইন দ্য রুম, তুমি কি রুমে থাকবে না। এইভাবে প্র্যাকটিস করতে হবে জোরে জোরে স্পিডে। তারপরে হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, 7 নাম্বার এবং 8 নাম্বার বাক্যের জন্য হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন ব্যবহার করে আমাদের প্র্যাকটিস হবে। হ্যাঁ, এখানে ওয়েন আছে, ওয়াই আছে, হাউ আছে, এখান থেকে একটা ধরেন হোয়েন নিলেন প্রথম, তারপরে কোনো একটা সাবজেক্ট, তারপরে সবকিছু ব্যবহার করবেন, প্র্যাকটিস হবে। হোয়েন নিয়ে একটু দেখে নিই, ওয়েন উইল আই বি আই স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র হব, ওয়েন উইল আই বি আই স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র হব, আমি কখন একজন শিক্ষক হব, ওয়েন উইল আই বি আ টিচার, আমি কখন একজন ডক্টর হব, ওয়েন উইল আই বি আ ডক্টর, আমি কখন একজন কৃষক হব, ওয়েন উইল আই বি আ ফার্মার, আমি কখন একজন বিজনেসম্যান হব, ওয়েন উইল আই বি আ বিজনেসম্যান, আমি কখন একজন ড্রাইভার হব, ওয়েন উইল আই বি আ ড্রাইভার। তারপরে এভাবে সব শেষ করার পরে হাউ দিয়ে আবার সেম আই দিয়ে বা অন্য একটা সাবজেক্ট নিয়ে হবে। যেমন যদি উই দিয়ে বলি, হাউ হাউ উইল উই বি এট হোম, কীভাবে আমরা বাসায় থাকবো বা কীভাবে আমরা বাসায় হব, তখন যে কোনো একটা সময়ে ফিউচারে কীভাবে আমরা বাসায় হব বা বাসায় থাকবো। ওয়াই উইল উই বি এট হোম, আমরা কীভাবে বাসায় থাকবো, আমরা কীভাবে স্কুলে থাকবো, ওয়াই উইল উই বি এট স্কুল,
আমরা কীভাবে মার্কেটে থাকবো, ওয়াই উইল উই বি এট দ্য মার্কেট। এরপরে এই দিয়ে বলা যায়, রহিম অ্যান্ড রহিমা দিয়ে, প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে এভাবে প্র্যাকটিস করবেন। এরপরে হচ্ছে WH কোয়েশ্চেন্স নেগেটিভ দিয়ে, যদিও আমি বারবার প্র্যাকটিস করতেছি বা বলে দিচ্ছি, বাট আপনার হয়তো এতটুকু ভিডিও দেখার দরকার নাই, স্টপ করে একটু থামিয়ে একবার দেখে ফেলেন। যেহেতু প্র্যাকটিসের ধরনটা যদি বুঝে থাকেন তাহলে বারবার বোঝা দরকার নাই, জাস্ট ইউ নিড টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। এখানে WH কোয়েশ্চেন্স নেগেটিভ ঠিক আগেরটার মতোই, এখান থেকে একটা, তারপরে সাবজেক্ট যে কোনো একটা দিয়ে প্র্যাকটিস হবে। যেমন বাংলাটা কি হবে, when won't I be a student, কখন আমি একজন শিক্ষক হব না। এটা কিন্তু প্রশ্ন, না বোধক নেগেটিভ একটা প্রশ্ন। আমি টিচার দিয়ে বলেছি, কখন আমি একজন শিক্ষক হব না। when won't I be a teacher, আমি কখন একজন ছাত্র হব না। when won't I be a student, আমি কখন একজন ডক্টর হব না। when won't I be a doctor। তারপরে যেমন ধরেন, আমি কিভাবে বাসায় থাকবো না, হাউ দিয়ে বলতে হবে, কিভাবে হলে হাউ won't I be at home, আমরা কিভাবে বাসায় থাকবো না, হাউ won't we be at home, আমরা কিভাবে স্কুলে থাকবো না, হাউ won't I be at school। এভাবে আমরা কিভাবে অফিসে থাকবো না, হাউ won't I be in the office, আমরা কিভাবে রুমে থাকবো না, হাউ won't we be in the room। সে কিভাবে এয়ারপোর্টে থাকবে না, হাউ won't he be in the airport, at the airport হবে। সে কিভাবে বাস স্টপে থাকবে না, হাউ won't he be at the bus stop, আমি কিভাবে বাস স্টপে থাকবো না, হাউ won't I be at the bus stop। যত প্র্যাকটিস করবেন ততই আপনার স্পিকিং লেভেল, ইংলিশ ফাউন্ডেশনের লেভেলটা উন্নতি হবে। এরপরে কোয়েশ্চেন্স উইথ আনসার, এটাকেও প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো কমে রাখা যাবে না, সময় দিতে হবে। দেখবেন আপনার স্পিকিংটা, শুধু স্পিকিং কেন বলতেছি আমি, ইংলিশ ফাউন্ডেশন, দিস ইজ নট জাস্ট অনলি ফর দ্য স্পিকিং, এটা হচ্ছে ফাউন্ডেশনকে মজবুত করার জন্য। ফাউন্ডেশন মজবুত হলে স্পিকিংয়ের যাত্রা সহজ হবে, রিডিং, রাইটিং, লিসেনিং সব কিছু। কোয়েশ্চেন হচ্ছে উইল ইউ বি, তারপর এখান থেকে যে কোনো একটা প্রফেশন থেকে, কন্ডিশন থেকে, লোকেশন থেকে নিয়ে প্র্যাকটিস হবে। উইল ইউ বি আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র হবে, ইয়েস আই উইল বি এ স্টুডেন্ট। তুমি কি একজন শিক্ষক হবে, উইল ইউ বি আ টিচার, ইয়েস আই উইল বি আ টিচার। অথবা নো আই ওন্ট বি আ টিচার। এখান থেকে পরে যদি ওন্ট দিয়ে প্র্যাকটিস করি, ওন্ট ইউ বি এট হোম, তুমি কি বাসায় থাকবে না, ইয়েস আই উইল বি এট হোম। তো নো আই ওন্ট বি এট হোম, তুমি কি অফিসে থাকবে না, ওন্ট ইউ বি ইন দ্য অফিস। বা যে এই ইউ এর জায়গার মধ্যে অন্য কোনো সাবজেক্ট দিয়েও ব্যবহার করা যায়, যারা পিছনে সাবজেক্টের লিস্ট দেওয়া আছে এখান থেকে নিয়ে যাবেন। এরপরে ওয়াই দিয়ে কোয়েশ্চেন, সো ওয়াই দিয়ে কোয়েশ্চেন হলে আনসারের ক্ষেত্রে বিকজ দিয়ে বাক্যটাকে একটু লং করতে হবে। যেমন ওয়াই উইল ইউ বি আই ডক্টর, তুমি কেন একজন ডক্টর হবে, তুমি কেন একজন ডক্টর হবে না, ওয়াই ওন্ট ইউ বি আ ডক্টর। সো আই উইল বি আ ডক্টর, আমি একজন ডক্টর হব বিকজ একটা রিজন, কেন ডক্টর, বিকজ ইট ইজ মাই ড্রিম, বিকজ আই ওয়ান্ট টু সার্ভ পিপল, আমি মানুষকে সেবা করতে চাই, ডক্টর হবে এই জন্য। এরপরে ওয়াই ইউ বি আই স্টুডেন্ট, তুমি কেন একজন ছাত্র হবে না, আই ওয়ান্ট বি আ স্টুডেন্ট, আমি ছাত্র হব না বিকজ আই নিড টু কন্টিনিউ মাই জব, আমি আমার চাকরি কন্টিনিউ করতে হয়, এই জন্য ছাত্র হতে পারবো না, আমি আর শিক্ষা গ্রহণ করতে পারবো না, যে কোনো একটা রিজন। এখানে রিয়েল লাইফ তো আর উদ্দেশ্য না, আপনি জাস্ট স্পিকিংটা প্র্যাকটিস করার জন্য, মুখের জড়তা ভাঙার জন্য, ইংলিশের সাথে আরও গভীর একটা সম্পর্ক স্থাপন করার জন্য হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, উপরে যা যা পড়েছি সবগুলোরকে আরও ক্লিয়ার হওয়ার জন্য এখানে 3টা সাবজেক্ট দিয়ে এবং 3 রকমের এই তো দিয়ে বাক্য বানানো হয়েছে, যেন আরও ক্লিয়ার হওয়া যায়। সাথে প্র্যাকটিসটা হবে, এখানে তো আলাদা আলাদা প্র্যাকটিস করছি, এখানে এই বাক্যগুলো দিয়ে একটা দিয়ে 8 ভাবে ফুল একটা বাক্যকে প্র্যাকটিস করতে হবে। আমি বলে দিচ্ছি, আমি ডাক্তার হব, তো আই উইল বি আ ডক্টর। এখানে শুধু যদিও ডাক্তার নিয়ে আসা হয়েছে, ডক্টর লেখা হয়েছে, বাট ইউ হ্যাভ টু চেঞ্জ ইট, এটাকে চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। আমি ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর, আমি ডাক্তার হব না। আই ওন্ট বি আ ডক্টর, আমি কি ডক্টর হব, উইল আই বি আ ডক্টর, আমি কি ডক্টর হব না। ওন্ট আই বি আ ডক্টর, আমি কেন ডক্টর হব, ওয়াই উইল আই বি আ ডক্টর, আমি কেন একজন ডক্টর হব না। ওয়াই ওন্ট আই বি আ ডক্টর, আমি কিভাবে একজন ডক্টর
হব, হাউ উইল আই বি আ ডক্টর, আমি কিভাবে একজন ডক্টর হব না, হাউ ওন্ট আই বি আ ডক্টর। ডক্টর জায়গার মধ্যে এই উপরের মধ্যে যা যা ছিল, এই যে এখানে প্রফেশন ছিল, লোকেশন ছিল, কন্ডিশন ছিল, সবগুলোকে নিয়ে আর ওই প্রত্যেকটা টেবিল দেখতে হবে না, জাস্ট এদিকে তাকিয়ে থাকবেন, দিয়ে প্র্যাকটিস করবেন। মানে আমি যদি বলি এই ডক্টর জায়গার মধ্যে এট দ্য এয়ারপোর্ট নিয়ে নিই, তখন এখানে কি হবে? আই উইল বি এট দ্য এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে হব বা আমি এয়ারপোর্টে থাকবো। আই উইল বি এট দ্য এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে থাকবো না। আই ওন্ট বি এট দ্য এয়ারপোর্ট, আমি কি এয়ারপোর্টে থাকবো? ওন্ট আই বি এট দ্য, আমি কি এয়ারপোর্টে থাকবো? উইল আই বি এট দ্য এয়ারপোর্ট, আমি কি এয়ারপোর্টে থাকবো না? ওন্ট আই বি এট দ্য এয়ারপোর্ট, আমি কিভাবে, আমি কেন এয়ারপোর্টে থাকবো? ওয়াই উইল আই বি এট দ্য এয়ারপোর্ট, আমি কিভাবে এয়ারপোর্টে থাকবো? আমি কেন এয়ারপোর্টে থাকবো না? ওয়াই ওন্ট আই বি এট দ্য এয়ারপোর্ট, আমি কিভাবে এয়ারপোর্টে থাকবো? হাউ উইল আই বি এট দ্য এয়ারপোর্ট, আমি কিভাবে এয়ারপোর্টে থাকবো না বা এয়ারপোর্টে হবো না? হাউ ওন্ট আই বি এট দ্য এয়ারপোর্ট। তারপরে যদি অফিসের কথা বলি, আই উইল বি ইন দ্য অফিস, আমি অফিসে থাকবো, আমি অফিসে হব। আই ওন্ট বি ইন দ্য অফিস, উইল আই বি ইন দ্য অফিস, ওন্ট আই বি ইন দ্য অফিস, ওয়াই উইল আই বি ইন দ্য অফিস। এইভাবে 8 রকমের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সাবজেক্ট প্লোরাল দিয়ে, মূলত উদ্দেশ্য হচ্ছে সিঙ্গুলার প্লোরাল 3 ভাবে 3টা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করা। দে উইল বি, তারা হবে, এটা কি হবে? দে উইল বি ফাইন, তারা ভালো থাকবে। তারা ভালো থাকবে না। দে ওন্ট বি ফাইন, তারা কি ভালো থাকবে? উইল দে বি ফাইন, তারা কি ভালো থাকবে না? ওন্ট দে বি ফাইন, তারা কেন ভালো থাকবে? ওয়াই উইল দে বি ফাইন, ফাইন, তারা কেন ভালো থাকবে না? ওয়াই ওন্ট দে বি ফাইন, তারা কিভাবে ভালো থাকবে? হাউ উইল দে বি ফাইন, তারা কিভাবে ভালো থাকবে না? হাউ ওন্ট দে বি ফাইন। এখানেও এই ফাইনকে চেঞ্জ করে বাকি কন্ডিশন, লোকেশন, প্রফেশন থেকে এনে প্র্যাকটিস করবেন। রহিম উইল বি, রহিম হবে বা রহিম থাকবে। রহিম স্কুলে থাকবে, রহিম উইল বি এট স্কুল, রহিম স্কুলে থাকবে না, রহিম ওন্ট বি এট স্কুল। রহিম কি স্কুলে থাকবে? উইল রহিম বি এট স্কুল, রহিম কি স্কুলে থাকবে না? ওন্ট রহিম বি এট স্কুল। রহিম কেন স্কুলে থাকবে? ওয়াই উইল রহিম বি এট স্কুল, রহিম কেন স্কুলে থাকবে না? ওয়াই ওন্ট রহিম বি এট স্কুল। রহিম কিভাবে স্কুলে থাকবে? হাউ উইল রহিম বি এট স্কুল, রহিম কিভাবে স্কুলে থাকবে না? হাউ ওন্ট রহিম বি এট স্কুল। করে স্পিকিং পার্ট 5 শেষ হয়েছে। এবার হচ্ছে পার্ট 6 এবং 7, এখানে নির্দিষ্ট একটা টপিক থাকে, এই টপিক নিয়ে মূলত স্পিকিং প্র্যাকটিস করি আমরা। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে উইথ ইউর স্পিকিং পার্টনার। যদি স্পিকিং পার্টনার থাকে অবশ্যই বানাবেন এবং প্রত্যেক দিনই একটা একটা টপিককে খুবই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিসের মাধ্যমেই ইংলিশ পড়ার, ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং করা, ইংলিশে কোয়েশ্চেন করা, ইংলিশের একটা পিকচার মাথার মধ্যে বসে যাবে, যেটা এই প্র্যাকটিস করার কারণে অলরেডি আপনার স্পিকিং পার্ট 1 IELTS এর জন্য অনেক প্রস্তুতি হয়ে যাচ্ছে। সো আজকের টপিক হচ্ছে মাই ফেভারিট ফুড, মানে আমার পছন্দের খাবার, এই বিষয় নিয়ে কোয়েশ্চেন। এই বিষয়টা IELTS এর এক্সাম স্পিকিং পার্ট 1 এর মধ্যে অনেক সময় আসে, খুবই কমন একটা টপিক। আচ্ছা, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? আপনার পছন্দের খাবার কি? মাই ফেভারিট ফুড ইজ চিকেন বিরিয়ানি, আই লাইক দিস ফুড ভেরি মাচ, আমি খাবারটাকে খুব বেশি পছন্দ করি, বিকজ ইট ইজ টেস্টি, এটা খুবই সুস্বাদু, অ্যান্ড এনজয়েবল, আনন্দদায়ক। ওয়েন ডু ইউ ইউজুয়ালি ইট দিস ফুড, আপনি সাধারণত কখন এই খাবারটা খান? আই ইউজুয়ালি ইট দিস ফুড হোম, এট হোম, আমি সাধারণত এই খাবারটি বাসায় খেয়ে থাকি, স্পেশালি অন স্পেশাল ডেজ অর ওয়েন মাই ফ্যামিলি প্রেজেন্ট, এটা বিশেষ করে হচ্ছে যখন আমার ফ্যামিলিটাকে তৈরি করে বা বিশেষ দিনের মধ্যে খেয়ে থাকি, স্পেশাল ডিশ। তারপরে হু ইউজুয়ালি কুকস দিস ফুড ফর ইউ, সাধারণত আপনার জন্য আপনার এই পছন্দের খাবারটা কে রান্না করে থাকে? মাই মাদার্স ইউজুয়ালি কুক দিস ফুড ফর মি, সাধারণত আমার মা আমার জন্য এই খাবারটা রান্না করে থাকেন। শি কুকস ইট ভেরি কেয়ারফুলি, এটি খুবই সতর্কতার সাথে এটা তৈরি করেন, রান্না করেন, অ্যান্ড মেক্স ইট ডিলিশিয়াস, এবং এটাকে সুস্বাদু বানান। হোয়াট ইনগ্রেডিয়েন্টস আর ইউজ টু মেক দিস ফুড, এই খাবারটি বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে, কি কি জিনিসপত্র লাগে? ইট ইজ মেড উইথ রাইস, এটা রাইস দিয়ে বানানো হয়। মিট, মাংস, চিকেন অর বিফ, গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে। স্পাইসেস, অনিয়ন্স, অয়েল অ্যান্ড সামটাইমস ইয়োগার্ট, এখানে পেঁয়াজ, রসুন, তেল এবং সময় বাদাম ব্যবহার করা হয়। এরপরে কোয়েশ্চেন নাম্বার 5, ওয়াই ডু ইউ লাইক দিস ফুড? আই লাইক দিস ফুড বিকজ ইট টেস্টস, আমি এটাকে পছন্দ করি, এর রিজন হচ্ছে এটার স্বাদ, রিজন হচ্ছে ইট টেস্টস ভেরি গুড, কারণ এটা খুবই সুস্বাদু,
অ্যান্ড গিভস মি এনার্জি, এবং এটা আমাকে কি দেয়? এনার্জি দেয়। ইট অলসো রিমাইন্ডস মি অফ মাই ফ্যামিলি টাইম, এটা আমার ফ্যামিলির সাথে কাটানোর সময় ফ্যামিলির টাইমকেও আমাকে কি করে? রিমাইন্ড করে, মনে করিয়ে দেয়। ইজ দিস ফুড হেলদি অর স্পেশাল ইন এনি ওয়ে, এটা কি কোনোভাবে হেলদি ফুড মানে স্বাস্থ্যকর খাবার বা হচ্ছে স্পেশাল? আনসার হচ্ছে ইয়েস, দিস ফুড ইজ কোয়াইট হেলদি when it is cooked properly, এটা যখন এটাকে ভালোভাবে রান্না করা হয় তখন দিস ফুড ইজ কোয়াইট হেলদি, এই ফুডটা বেশ স্বাস্থ্যকর। প্রোভাইডস ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস ফর দ্য বডি, এটা আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন বা নিউট্রিয়েন্টস কি বলে এটাকে? পুষ্টি, খুব ইম্পর্টেন্ট পুষ্টি দিয়ে থাকে। আচ্ছা, আমরা মেবি লেসন 3-তে বা 4-এ পড়েছিলাম যে হুয়েন মানে কখন, আবার ওয়েন মানে যখন। হা বোধক বাক্যের মধ্যে হলে একরকম অর্থ, প্রশ্নবোধক হলে আরেক রকম অর্থ। সো দেখেন, এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর দিয়েছে, তার মানে এটা হচ্ছে একটা হা বোধক বাক্য। সো হা বোধক বাক্যের মধ্যে এই হুয়েন দ্বারা মূলত প্রশ্ন করার উদ্দেশ্য না। যদি প্রশ্ন করার উদ্দেশ্য হতো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকতো। আচ্ছা, তো এখানে ট্রান্সলেশনটা কিভাবে হবে? হিজ ফুড ইজ কোয়াইট হেলদি, এই খাবারটি বেশ স্বাস্থ্যকর। ওয়েন ইট ইজ কুকড, যখন, এখানে কিন্তু কখন অর্থ হয় না, যখন খাবারটি খুবই স্বাস্থ্যকর, যখন ইট ইজ কুকড প্রপারলি, যখন এটাকে প্রপার রান্না করা হয় তখন এটা হেলদি ফুড। এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 7, হাউ ডু ইউ ফিল ওয়েন ইউ ইট দিস ফুড, আপনি কিভাবে অনুভব করেন? হাউ ডু ইউ ফিল, আপনি কেমন অনুভব করেন? ওয়েন ইউ ইট দিস ফুড, যখন এই খাবারটি খান। এই যে এখানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, বাট তারপরেও এই ওয়েন দিয়ে কখন উদ্দেশ্য না, কারণ এখানে প্রশ্ন করা হয়েছে মূলত হাউ দিয়ে, ওয়েন দিয়ে না। ট্রান্সলেশন কি হবে? হাউ ডু ইউ ফিল, আপনি কেমন অনুভব করেন? ওয়েন, যখন, ইউ ইট দিস ফুড, এই খাবারটি খান। ওয়েন আই ইট দিস ফুড, আবার ওয়েন, যখন ইট দিস ফুড, আমি খাবারটি খাই। এখানে কখন আমি খাবারটি খাই এরকম ট্রান্সলেশন হবে না, হবে কি? যখন আই ইট দিস ফুড, আমি খাবারটি খাই, আই ফিল হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড, আমি ফুলফিল মনে করি, স্যাটিসফাইড এবং হ্যাপি ফিল করি। ইট অলওয়েজ ইমপ্রুভস মাই মুড, এবং এটা আমাকে সর্বদা ইমপ্রুভস মাই মুড, আমাকে কি করে? আমার মেজাজ ভালো রাখে, আমাকে স্বতঃস্ফূর্ত করে। এভাবে শেষ হয়ে গেল 7টা কোয়েশ্চেন। টপিক ছিল মাই ফেভারিট ফুডস। যা যা উপরে পড়েছি এই আইডিয়াগুলো নিয়ে মোট 10টা পয়েন্টে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। স্টার্টিং সিম্পল দেওয়া আছে, এন্ডিংও দেওয়া আছে, যেগুলো বললে প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হয়। তারপরে সিম্পল প্রেজেন্টেশনটা চাইলে ফলো করবেন, না হলে নিজের থেকে ভিন্নভাবে সেন্টেন্স ছোট বড় করে নিজ থেকে বানাবেন। অবশ্যই প্রতিদিন একটা ভিডিও বানাবেন প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এটা আপনার আত্মবিশ্বাস, আপনার স্পিকিং লেভেলকে খুবই উন্নত করবে। ওকে, শেষ হয়ে গেল লেসন নাম্বার 5। দেখতে দেখতে আমাদের জার্নি সামনে অগ্রসর হচ্ছে এবং ধীরে ধীরে স্পিকিং এবং শুধু স্পিকিং না, ইংলিশ ফাউন্ডেশনটা মজবুত হচ্ছে। যদি আপনি এটা বিলিভ করেন যে হ্যাঁ, আপনার হচ্ছে স্পিকিং প্লাস ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং, মোট কথা ইংলিশ ফাউন্ডেশনটা মজবুত হচ্ছে, তাহলে কমেন্ট করে জানান। এরপর ভালো লাগলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে রাখেন, ভিডিওটা শেয়ার করুন, যেন আপনার বন্ধুবান্ধব যারা আছে তারাও, মোট কথা যারা হচ্ছে স্টুডেন্ট, ইংলিশ শেখার স্বপ্ন দেখে বা ভবিষ্যতে IELTS করার স্বপ্ন দেখে, তাদের সাথে শেয়ার করুন এবং একসাথে ইংলিশ জার্নিটাকে এনজয় করুন। থ্যাংক ইউ সো মাচ, সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট লেসনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।